গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উমা রানী। বসন্ত পড়ে গিয়েছে না? দক্ষিণ হাওয়া এসে শীতকে তাড়িয়ে দিচ্ছে। আকাশ এমন নীল যে মনে হচ্ছে উড়ন্ত চিলগুলোর ডানায় নীল রং লেগে যাবে। এই সময় তার কথা আমার বড় মনে পড়ে। তার কথাই বলবো। মেডিকেল কলেজ থেকে বার হয়ে প্রথম দিন কতক গভর্নমেন্টের চাকরি নেবার বৃথা চেষ্টা করবার পর যে মাসে আমি একটা চা বাগানের ডাক্তারে নিয়ে গৌহাটিতে চলে গেলুম, সেই মাসেই আমার ছোট বোন শৈল শ্বশুর বাড়িতে কলেরা হয়ে মারা গেল। এই শৈলকে আমি বড় ভালোবাসতুম। আমার অন্যান্য বোনেদের সঙ্গে ছেলেবেলায় অনেক মারামারি করেছি, কিন্তু শৈলর গায়ে আমি কোনোদিন হাত তুলিনি। শৈলর বিয়ে হয়েছিল যশোর জেলার একটা পাড়া গাঁয়ে। শৈল কখনো সে গ্রামে যায়নি। তার স্বামী তাকে নিয়ে কলকাতায় বাসা করে থাকত। তার স্বামী প্রথমে পাটের দালালি করত, তারপর একটা অফিসে ইদানিং কি চাকরি করত। যেখানে শৈলর স্বামী বাসা করেছিল তার পাশেই আমার মামার বাড়ি, একটা গলির এপার ওপার। এই বাসায় ওরা শৈলর বিয়ের অনেক আগে থেকেই ছিল এবং শৈলর বিয়েও মামার বাড়ি থেকেই হয়। সেদিন সন্ধ্যার কিছু আগে বাগানের ম্যানেজারের বাংলো থেকে একটা ঘা ড্রেস করে ফিরছি, পিয়ন খান কতক চিঠি আমার হাতে দিয়ে গেল। আমার বাসায় ফিরে তারই একখানাতে শৈলর মৃত্যু সংবাদ পেলুম। বাংলোর চারিপাশের ঝাউ, কৃষ্ণচূড়া ও সরল গাছগুলো সন্ধ্যার বাতাসে সনসন করছিল। আমার চোখের সামনে সমস্ত চা বাগানটা, দূরের ঢালু পাহাড়ের গাটা, মারঘেরিটা, 2 নং বাগানের ম্যানেজারের বাংলোর সাদা রংটা, দেখতে দেখতে সবগুলো মিলে একটা জমাট অন্ধকার পাকিয়ে তুলল। আলো জ্বালিয়ে চুপ করে ঘরের মধ্যে বসে রইলুম। বাইরের হাওয়া খোলা দুয়ার জানলা দিয়ে ঢুকতে লাগল। অনেক দিনের শৈল যে। কলকাতা থেকে ছুটি পেয়ে যখন বাড়ি যেতুম, শৈল বেচারি আমায় তৃপ্তি দেবার পন্থা খুঁজে ব্যাকুল হয়ে পড়ত। কোথায় কুল, কোথায় কাঁচা তেঁতুল, কার গাছে কদবেল পেকেছে, আমি বাড়ি আসবার আগেই শৈল এসব ঠিক করে রাখত। নানা রকম মশলা তৈরি করে কাগজে কাগজে মুড়ে রেখে দিত। আমি বাড়ি গেলেই তার আনন্দ জড়ানো ব্যস্ততা ও ছুটোছুটির আর অন্ত থাকত না। গ্রীষ্মের ছুটিতে আমি বাড়ি গেলে আমায় বেলের শরবত খাওয়াবার জন্যে পরের গাছের বেল চুরি করতে গিয়ে ঘরের পরের কত অপমান যে সে সহ্য করেছে। আমারই জুতো বুনে দেবে বলে তার উল বুনতে শেখা। সেই শৈল তো আজকের নয়। যতদূর দৃষ্টি যায় পেছনে ফিরে চেয়ে দেখলুম কত ঘটনার সঙ্গে, কত তুচ্ছ সুখ দুঃখের স্মৃতির সঙ্গে শৈল জড়ানো রয়েছে। কত খেলাধুলোয় সে আজ ওই আকাশের মাঝখানটার জলজলের সপ্তর্ষি মণ্ডলের মতো দূরের হয়ে গেল। ঝাউ গাছের ডালপালার মধ্যেকার ওই বাতাসের শব্দের মতোই ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। তার পরদিন ছুটি নিয়ে দেশে চলে গেলুম। বাড়ির সকলকে সান্ত্বনা দিলুম। আহা, দেখলুম আমার ভগ্নিপতি বেচারা বড় আঘাত পেয়েছে। শৈলর বিয়ে হয়েছিল এই মোটে 3 বছর। এই সময়ের মধ্যেই সে বেচারা শৈলকে বড় ভালোবেসে ফেলেছিল। তাকে অনেক বোঝাবার চেষ্টা করলুম। শৈল প্রথম বুনতে শিখেই আমার ভগ্নিপতির জন্য একটা গলাবদ্ধ বুনছিল, সেটা আধ তৈরি অবস্থায় পড়ে আছে। ভগ্নিপতি সেইটে আমার কাছে দেখাতে নিয়ে এলো। সেটা দেখে আমার মনের মধ্যে কেমন একটু হিংসে হলো। আমার জুতো বুনে দেবার জন্যে উল বুনতে শিখে শেষে কিনা নিজের স্বামীর গলাবদ্ধ আগে বুনতে যাওয়া। তবুও তো সে আজ নেই। পরে আবার গৌহাটি ফিরে গিয়ে যথারীতি চাকরি করতে লাগলুম। দেশে থেকে এসে প্রথম প্রথম আমার ভগ্নিপতির সঙ্গে খুব পত্র লেখালেখি ছিল।
তারপর তা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তার আর বিশেষ কোনো সংবাদ রাখতুম না, তবে মাঝে মাঝে মামার বাড়ির পত্রে জানতে পারতুম সে অনেকের অনেক অনুরোধ সত্ত্বেও পুনরায় বিবাহ করতে রাজি নয়। বিবাহ সে আর নাকি করবে না। এই রকম করে বিদেশে অনেক দিন কেটে গেল। দেশে যাবার বিশেষ কোনো টান না থাকাতে দেশে বড় যেতুম না। আমার মা বাবা অনেক দিন মারা গিয়েছিলেন, বোনগুলোর সব বিয়ে হয়ে গিয়েছিল। আমি নিজেও তখন অবিবাহিত, কাজে আমার পক্ষে দেশ বিদেশ দুই সমান ছিল। চা বাগানের কাজের কোনো বৈচিত্র্য ছিল না। সকালবেলা ডাক্তারখানায় বসে নীরস একঘেয়েভাবে কুলিদের হাত দেখা, কলের পুতুলের মতো ঔষধ লিখে দেওয়া। রোগ তাদের যেন বড় একঘেয়ে রকমের, সাদা জ্বর, হিল ডায়রিয়া, বড় জোর কালা জ্বর, কালে ভদ্রে এক আধটা টাইফয়েড বা শক্ত রকমের নিউমোনিয়া। যখন হাতে কাজকর্ম থাকত না বিশেষ, তখন পড়তুম, না হয় আমার একটা খেয়াল আছে অপটিক্সের বা আলোকতত্ত্বের চর্চা করা, তাই করতুম। বাংলোর একটা ঘর এই উদ্দেশ্যে আঁধার ঘর বা ডার্ক রুমে পরিণত করে নিয়েছিলুম। কলকাতা থেকে প্রতি মাসে অনেক ভালো ভালো লেন্স ও অপটিক্সের বই সব আনাতুম। বছর তিনেক এইভাবে কেটে গেল। এই সময় মামার বাড়ির পত্রে জানলুম আমার ভগ্নিপতি আবার বিবাহ করেছে। সকলের স্বনির্বন্ধ অনুরোধ ও পীড়াপিড়ির হাত সে নাকি আর এড়াতে পারল না। এতে মনে মনে আমি তাকে কোনো দোষ দিতে পারলুম না। শৈলর প্রতি তার ভালোবাসা অকৃত্রিমই, তারই বলে সে এতদিন জুঝল তো। সেবার বৈশাখ মাসে প্রথম দেশে গিয়ে মামার বাড়িতে উঠলুম। আমার এমন কতগুলো কথা অপটিক্স সম্বন্ধে মনে এসেছিল যা একজন বিশেষজ্ঞের নিকট বলা নিতান্ত আবশ্যক ছিল। আমার এক বন্ধু সেবার বিলাত থেকে এসে প্রেসিডেন্সি কলেজে বস্তুবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হয়েছিল। তার সঙ্গে সেসব বিষয়ের কথাবার্তা কইবার জন্যেই আমার একরকম কলকাতায় আসা। তার ওখানে যাতায়াত আরম্ভ করলুম। সেও খুব উৎসাহ দিল। আমি অপটিক্স নিয়ে একেবারে মেতে উঠলুম। এই অবস্থায় একদিন সকালবেলা বারান্দায় বসে পড়ছি, হঠাৎ আমার চোখ পড়ে গেল সামনের বাড়ির জানলাটায়। সেটি আমার ভগ্নিপতির বাসা। দেখলুম কে একটি অপরিচিতা মেয়ে ঘরের মধ্যে কি কাজ করছে। আমার দিক থেকে শুধু তার সুপুষ্ট হাত দুটো দেখা যাচ্ছিল, আর মনে হচ্ছিল পিঠের দিকটা খুব চওড়া। একটু পরেই সেই ঘরের ভেতর ঢুকল আমার ভগ্নিপতির বোন টুনি। টুনির বিয়ে হয়ে গিয়েছে, বোধহয় সম্প্রতি শ্বশুর বাড়ি থেকে এসেছে। আমি গৌহাটি থেকে এসে পর্যন্ত ওদের বাড়ি যাইনি। টুনিকে দেখে ডেকে জিজ্ঞাসা করলুম, টুনি, ওই মেয়েটি কি নতুন বউ? হ্যাঁ দাদা। দেখি একবার। টুনি মেয়েটিকে ডেকে কি বললে, তাকে জানলার কাছে নিয়ে এসে তার ঘোমটা খুলে দিলে। ভালো দেখা গেল না। গলির এপারে আমার মামার বাড়িটা উঠে গলির ওপারের বাড়িগুলোর ঘরগুলোকে প্রায় অপটিক্স চর্চার ডার্ক রুম করে তুলেছিল। দিন মানেও তার মধ্যে আলো যায় না। ভালো দেখতে না পেয়ে বললুম, হ্যাঁ রে, কিছুই তো দেখতে পেলুম না। টুনি হেসে উঠল, বলে, আপনি ওখান থেকে যে দেখতে পাবেন না তা আমি জানি, তার উপর তো আবার চশমা নিয়েছেন। তারপর কি ভেবে টুনি একটু গম্ভীর হল, বললে, আপনি এসে পর্যন্ত এ বাড়ি একবারও আসেননি দাদা, আজ দুপুরবেলা একবার আসবেন। দুপুরবেলা ওদের বাড়ি গেলুম। বাড়ি ঢুকতেই মনে হল 4-5 বছর আগে ভাই ফোঁটা নিতে শৈলর নিমন্ত্রণে এই বাড়ি এসেছিল, তারপর আর এ বাড়ি আসেনি। দালান পার হয়ে ঘরে যেতে বাড়ির মেয়েরা সব আমায় ঘিরে দাঁড়ালেন। তাদের সঙ্গে কথাবার্তা শেষ হয়ে গেলে টুনি বললে, দাদা, বউ দেখবেন, আসুন। ঘরের মধ্যে গেলুম। টুনি নতুন বউয়ের ঘোমটা খুলে দিয়ে বললে, ওর সামনে ঘোমটা দিতে হবে না বৌদি, উনি তোমার দাদা। মেয়েটি আধ ঘোমটা অবস্থায় গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করলে। দিব্যি মেয়েটি তো, রং খুব গৌরবর্ণ, ভারী সুন্দর মুখখানির গড়ন।
একরাশ কোঁকড়া কোঁকড়া ঠাসবুনানি কালো চুল, মাথা ভর্তি, বেশ মোটাসোটা গড়ন, বয়স বোধহয় 14-15 হবে। টুনির মা বললেন, মেয়েটির বাপ পশ্চিমে চাকরি করেন, সেখানেই বরাবর থাকেন। ওই এক মেয়ে, অন্য ছেলেপিলে কিছু নেই। তাদের সঙ্গে কি জানাশুনো ছিল, তাই এখানেই সম্বন্ধ ঠিক করে বিয়ে দিয়েছেন। মেয়েটি প্রণাম করে উঠে দাঁড়ালে আমি তার হাত ধরে কাছে নিয়ে এলুম। বাঁ হাতে তার ঘুমটা আরেকটু খুলে দিয়ে বললুম, আমার কাছে লজ্জা করো না খুকি, আমি তোমার দাদা। তোমার নাম কি? তার চোখের অসংকোচ দৃষ্টি দেখে বুঝলুম মেয়েটি সেই মুহূর্তেই আমার বোন হয়ে পড়েছে। সে খুব মৃদুস্বরে উত্তর দিলে, উমারানী। আমি বললুম, আচ্ছা, আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব? এসো উমারানী, এই চৌকিটায় বসে তোমার সঙ্গে একটু কথা কই। আমি চৌকিতে তাকে কাছে নিয়ে বসালুম। খানিকক্ষণ তার সঙ্গে এই কথা সে কথা নানান কথা কইলুম। জিজ্ঞাসা করলুম, বাড়ি ছেড়ে এসে বড় মন কেমন করছে না? উমারানী একটু হেসে চুপ করে রইল। আমি বললুম, তোমার বাবা থাকেন কোথায়? মাও। আমি মাওয়ের নাম কখনো শুনিনি। জিজ্ঞেস করলুম, মাও সে কোনখানে বলো দেখি? সেন্ট্রাল ইন্ডিয়ায়। তোমার বাবা সেখানে কি কাজ করেন? কমিশারিয়েটে চাকরি করেন। তোমার আর কোনো ভাই বোন নেই না? না, আমার পর আমার আরেক বোন হয়, সে আতুরেই মারা যায়, তারপর আর হয়নি। বাড়ি ছেড়ে অনেক দূরে এসেছে, ভাবলুম হয়তো বাপ মায়ের কথা বলতে মেয়েটির মনে কষ্ট হচ্ছে। কথার গতি ফিরিয়ে দেবার জন্য জিজ্ঞাসা করলুম, তুমি লেখাপড়া জানো উমারানী? আমি সেখানে মেয়েদের স্কুলে পড়তাম, বাংলা পড়া হতো না বলে বাবা ছাড়িয়ে নেন। তারপর বাড়িতে বাবার কাছে পড়তাম। বাংলা বই বেশ পড়তে পারো? পারি। আমি উমারানীর কথাবার্তা কইবার ভাবে ভারী আনন্দিত হলুম। এমন সুন্দর শান্তভাবে সে কথাগুলো বলছিল, মাটির দিকে চোখ দুটো রেখে, যে আমার বড় ভালো লাগল। আমি তার মাথায় একটা আদরের ঝাঁকুনি দিয়ে বললুম, বেশ বেশ, ভারী লক্ষ্মী মেয়ে। আচ্ছা, অন্য এক সময় আসবো, এখন আসি। দাঁড়িয়ে উঠেছি। উমারানী আবার সেই রকম গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করল। আমি তাকে বললুম, খুব শান্ত হয়ে থেকো কিন্তু উমারানী, কোনো দুষ্টুমি যেন করো না, তাহলে দাদার কাছে, বুঝলে তো? উমারানী হেসে ঘাড় নিচু করে রইল। এর 5-6 মাস পরে পুজোর সময় আবার মামার বাড়ি এলুম। অষ্টমী পূজার দিন দিনব্যাপী পরিশ্রমের পর একটা বড় ক্লান্তি বোধ হওয়াতে সন্ধ্যার আগে একটা ঘরের ভেতর খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিলুম। আমার মামার বাড়ি পুজো হতো। সমস্ত দিন নিমন্ত্রিতদের অভ্যর্থনা করা, পরিবেশন করা প্রভৃতি নানা কাজে বড় খাটতে হয়েছিল। অনেক রাত্রে উঠে খেতে গেলুম। আমার ছোট ভাই খাবার সময় বললে, অনেকক্ষণ ঘুমিয়েছিলেন তো দাদা? দিদি এসেছিলেন আরতির সময়, আপনাকে দেখবার জন্যে আপনার ঘরে গেলেন। আপনি ঘুমিয়ে আছেন দেখে আপনার পায়ে হাত দিলেন আপনাকে ওঠাবার জন্যে। আপনি উঠলেন না, তারপর তারা সব চলে গেলেন। তিনি নাকি পরশু বাপের বাড়ি চলে যাবেন। আপনি অবশ্যই একবার ও বাড়ি যাবেন কাল। আপনার সঙ্গে দেখা না হয় দিদি বড় দুঃখ করে গিয়েছেন। আমি ঘুমের ঘোরে কথাটা তলিয়ে না বুঝে বললুম, দিদি মানে? ও বাড়ির উমারানী? হ্যাঁ, দিদি, টুনিদি এরা সব আরতির সময় এসেছিলেন কি না? উমারানীর কথা আমার খুব মনে ছিল। তার সেই ভক্তি নম্র মধুর ব্যবহারটুকু আমার বড় ভালো লেগেছিল, তাই তাকে ভুলিনি। এবার চা বাগানে গিয়ে মেয়েটির কথা অনেকবার ভেবেছি। তার পরদিন সকালে উঠে কাজকর্মের পাশ কাটিয়ে এক ফাঁকে ওদের বাড়ি গেলুম। বাইরে কাউকে দেখতে না পেয়ে একেবারে ওদের রান্নাঘরের দিকে চলে গেলুম। টুনির মা বললেন, এসো বাবা, তাই এতদিন এসেছ, এ বাড়ি কি একবারও আসতে নেই? আমি সময়োচিত কি একটা কৈফিয়ত দিলুম। উমারানী মাছ কুটছিল। আমি যেতেই তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেল। একটু পরেই হাত ধুয়ে আমার পায়ের কাছে প্রণাম করলে।
টুনির মা বললেন, বৌমা, সতীশকে দালানে নিয়ে বসাও গে, এখানেই ধোঁয়ার মধ্যে। দালানে যেতেই টুনি কোথায় ছিল এসে বলে উঠল, এ কি দাদা যে, কি ভাগ্যি! বৌদি দাদা দাদা বলে মরে, ফি দিন আমায় জিজ্ঞেস করে দাদা পুজোর ছুটিতে বাড়ি আসবেন তো। দাদার দায় পড়ে গিয়েছে খোঁজ করতে। 4-5 দিন এসেছেন, এ বাড়ির চৌকাট মারালে চণ্ডী কি অশুদ্ধ হয়ে যায় শুনি? আমাকে একটু অপ্রতিভী হতে হলো। উমারানীর কোঁকড়া চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে দিতে দিতে বললুম, হ্যাঁ রে রানী, দাদার কথা তাহলে ভুলিসনি? টুনির কথায় মেয়েটির খুব লজ্জা হয়েছিল। সে মুখ নিচু করে আমার কাপড়ের কোণ হাতে নিয়ে চুপ করে নাড়তে লাগল। আমি দালানে একটা খাটের উপর বসেছিলাম। উমারানী নিচে আমার পায়ের কাছটিতে বসেছিল। আমি জিজ্ঞাসা করলুম, শচীশ বলছিল দিদি চলে যাবে সোমবারের দিন, সে কথা কি ঠিক? উমারানী নতমুখী উত্তর দিল, বাবা চিঠি দিয়েছিলেন একাদশীর দিন নিয়ে যাবেন, কিন্তু আজও তো এলেন না। ওর গলার সুরটা যেন একটু কেঁপে গেল। ওর বিরহী বালিকার হৃদয়টি মা বাপের জন্য তৃষিত হয়ে উঠেছে বুঝে সান্ত্বনার সুরে বললুম, আসবেন, আজ তো মোটে নবমী। আচ্ছা, কলকাতা কেমন লাগলো রানী? উমারানী উত্তর দিল, বেশ ভালো। আমি তার নত মুখখানি দিকে চেয়ে বললুম, তা নয় রে রানী, ভালো কখনোই লাগেনি। দাদার খাতিরে ভালো বললে চলবে না। কোথায় পশ্চিমের অমন জল হাওয়া, আর এই ধুলো ধোঁয়া, ভালো লাগতেই পারে না। উমারানী একটু হেসে চুপ করে রইল। জিজ্ঞাসা করলুম, পশ্চিমে পুজো হয় রে রানী? সে বললে, ঠিক এদেশের মতো হয় না, হিন্দুস্তানিরা কি একটা করে, সেও অনেকটা এই রকমের, আর সেখানে এই সময় রামলীলার খুব ধুম হয়। আমি উঠে আসবার সময় উমারানী আবার একবার আমার পায়ের কাছে নত হয়ে প্রণাম করলে। বললুম, আমি যতবার আসবো যাব ততবারই কি আমায় একটা করে প্রণাম করতে হবে? উমারানী বোধহয় এই প্রথমবার আমার দিকে চোখ তুলে তাকিয়ে বললে, কাল বিকেলে আসবেন দাদা। এর আগে উমারানী কখনো আমায় দাদা বলে ডাকেনি। আমি ওর মুখে দাদা ডাক শুনে বড় আনন্দ পেলুম। বললুম, কাল তো বিজয়া দশমী, আসবো বই কি। তার পরদিন বিজয়া দশমী। সন্ধ্যার পর ওদের বাড়ি গেলুম, সকলকে প্রণাম করলুম। টুনি এসে বললে, আপনি দালানের পাশের ঘরে যান, ওখানে বৌদি আছেন। আমি সেই ঘরের দোর পর্যন্ত গিয়ে ঘরের মধ্যে একটা বড় সুন্দর দৃশ্য দেখলুম। তাতে ঘরের মধ্যে যাওয়া বন্ধ করে আমাকে দোরের কাছে দাঁড়িয়ে থাকতে হলো। দেখি ঘরের মধ্যে খাটের উপর বসে আমার ছোট ভাই শচীশ, তার বয়স 12-13। তার পাশে উমারানী দাঁড়িয়ে খাটের পাশের একটা টেবিলের উপরকার একখানা রেকাবি থেকে খাবার নিয়ে শচীশের মুখে তুলে দিয়ে তাকে খাওয়াচ্ছে। ওদের দুজনকারই পেছন আমার দিকে। এমন কোমল স্নেহের সঙ্গে উমারানী শচীশের কাঁধের ওপর তার বাঁ হাতটি দিয়ে স্নেহময়ী বড় দিদির মতো আপন হাতে তার মুখে খাবার তুলে দিচ্ছে যে আমার মনে হল আজ শৈল বেঁচে থাকলে সে এর বেশি করতে পারত না। উমারানীর প্রতি এতদিনে অননুভূত একটি স্নেহরসে আমার মন সিক্ত হয়ে উঠল। আমি খানিকক্ষণ দোরের কাছে চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরের ভেতর ঢুকে পড়ে উমারানীকে বললুম, লুকিয়ে লুকিয়ে ছোট ভাইকে খাওয়ালে শুধু হবে না, দাদাকে কি খেতে দিবি রে রানী? বেচারি উমারানীর মুখ লাল হয়ে উঠল লজ্জায়। সে এমন থতমত খেয়ে গেল হঠাৎ যে খামোকা যে এত প্রণাম করে, আজ বিজয়ার প্রণাম করতে সে ভুলে গেল। একটা কি কথা অস্পষ্টভাবে বার দুই বলে সে মাথা নিচু করে রইল। আমি তার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইলুম। আজ যে তাকে ধরে ফেলেছি, তার ভাই বোন বিহীন নির্জন প্রাণটি কিসের জন্যে তৃষিত হয়ে আছে তা যে আজ বার করে ফেলেছি। আজ অনুভব করছিলুম জগতের মধ্যে ভাই বোনের একটু স্নেহ পাবার জন্যে ব্যাকুল এমন অনেক হৃদয়কে আজ আমি আমার বড় ভাইয়ের উদার স্নেহ ছায়াতলে আশ্রয় দিয়েছি। একটা বুক জুড়ানো তৃপ্তিতে আমার মন ভরে উঠল। সেই সময় টুনি সে ঘরে ঢুকে
আমার সামনের টেবিলে থালা ভরা মিষ্টান্ন রেখে বললে, দাদা একটু মিষ্টিমুখ করুন। আমি টুনিকে বললুম, আয় টুনি। সকলে মিলে উমারানীকে খাটের উপর বসালুম, খাবার সকলকেই দিলুম। উমারানী লজ্জায় একেবারে আড়ষ্ট, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল তার লজ্জার চোটে। বেচারি লজ্জায় আর ঘামে হাঁপিয়ে মারা যায় দেখে তার ঘুমটা বেশ করে খুলে দিলুম। বললুম, আমি দাদা, আমার কাছে লজ্জা কি রে রানী? আমার লক্ষ্মী ছোট্ট বোনটি। জলযোগ পর্ব সমাধা করে বাইরের দালানে এসে টুনির মায়ের সঙ্গে গল্প করতে আরম্ভ করলুম। একটু পরে তিনি উঠে রান্নাঘরে চলে গেলেন। আরও খানিক পরে আমি উঠতে যাচ্ছি, উমারানী কাছে এসে দাঁড়াল। জিজ্ঞাসা করলুম, আজ ঠাকুর বিসর্জন দেখলি নে? ওপরের ঘরের জানলা থেকে দেখছিলুম, বেশ ভালো। অনেক রকম প্রতিমা না? হ্যাঁ, কত বড় বড় সব। তারপর একটু চুপ করে থেকে আমার দিকে চেয়ে বলল, দাদা কাল আসবেন না? আমি বললুম, সে কি বলতে পারি, সময় পাই তো আসব, আবার শিগগির চলে যাব কি না, অনেক কাজ আছে। আপনি কি খুব শিগগির যাবেন দাদা? হ্যাঁ, বেশি দিন তো ছুটি নেই, পূর্ণিমার পরেই যেতে হবে। উমারানী নত মুখে চুপ করে রইল। বললুম, তা তোকেও তো আর বেশি দিন থাকতে হবে না রে। উমারানী বললে, বাবা বোধহয় কাল আসবেন। ওকে একটু সান্ত্বনা দেবার জন্য বললুম, তবে আর কি, এই দুটো দিন কোনো রকমে কাটালেই তো। সে একটু চুপ করে থেকে তারপর যেন ভয়ে ভয়ে বলল, যাবার আগে একবারটি এই বাড়ি আসতে পারবেন না দাদা? বললুম, খুব খুব, আসবো বই কি, নিশ্চয়ই। এর ৬-৭ দিন পর গৌহাটি রওনা হলুম। এই কদিন নানা কাজে ব্যস্ত হয়ে চারদিক ঘুরতে হয়েছিল। শচীশের মুখে শুনেছিলুম উমারানীর পশ্চিমে যাওয়া হয়নি। কি কারণে তার বাবা তাকে নিতে আসতে পারেননি। শচীশ মাঝে মাঝে বলতো, দাদা যাবার আগে একবার দিদির সঙ্গে দেখা করে যাবেন, তিনি আপনার কথা প্রায়ই বলেন। ইচ্ছা থাকলেও গৌহাটি যাবার আগে উমারানীর সঙ্গে দেখা করা আর আমার ঘটে ওঠেনি। গৌহাটি গিয়ে এবার অনেক দিন রইলুম। উমারানীর কথা প্রথম প্রথম আমার খুব মনে হতো, তারপর দিন কতক পরে তেমন বিশেষ করে আর মনে হতো না, ক্রমে প্রায় ভুলেই গেলুম। কিছুদিন পর গৌহাটির চাকরি ছেড়ে দিলুম। শিলচর, দার্জিলিং, নানা চা বাগান ঘুরে বেড়ালুম। দু একটা হাসপাতালেও কাজ করলুম। সবসময় নির্জনে কাটাতুম। একা বাংলোয় থেকে কেমন হয়েছিল, অনেক লোকের ভিড়, অনেক লোকের সঙ্গে একসঙ্গে কথাবার্তা সহ্য করতে পারতুম না। এখানে সন্ধ্যায় পাহাড়ের দেওয়ালের গায়ে কুমকুম ছড়ানো সূর্যাস্ত, চা ঝোপের চারিপাশ ঘেরা গোধূলির অন্ধকার, গভীর রাত্রির একটা স্তব্ধ গম্ভীর থমথমে ভাব, আর সরল গাছের ডালপালার মধ্যে বাতাসের বিচিত্র সুর, ওই আমার কাছে বড় প্রিয়, বড় স্বস্তিকর বলে মনে হতো। বসবার ঘরটিতে সাজিয়ে রেখেছিলুম জগতের যুগ যুগের জ্ঞানবীরদের বই, গাউস, জোলনার, হেলমহোলটস, গিকি, লোগান, ডসন, যাদের অলোক সামান্য প্রতিভা আমাদের সুন্দরী বসুন্ধরার অতীত শৈশবের, তার রহস্যময় বালিকা জীবনের তমসাচ্ছন্ন ইতিহাসের পাতা আলোকোজ্জ্বল করে তুলেছে, যাদের মনীষার যোগদৃষ্টি অসীম শূন্যের দূরত্ব ভেদ করে বিশাল নক্ষত্র জগতের তত্ত্ব অবগত হচ্ছে, তাদের সঙ্গে অনেক রাত পর্যন্ত কাটাতুম। জগতের রহস্য ভরা অন্ধিসন্ধি তাদেরই প্রতিভার তীব্র সার্চ লাইট পাতে উজ্জ্বল হয়ে তবে তো আমাদের মতো সাধারণ মানুষের দৃষ্টির সীমার মধ্যে আসছে। এইরকম প্রায় ৭-৮ বছর পরে আবার কলকাতায় গেলুম। ভাবলুম কলকাতাতেই প্র্যাকটিস আরম্ভ করব। মামার বাড়ি গিয়ে উঠলুম। শুনলুম সামনের বাড়িটায় আমার ভগ্নিপতিরা আর থাকে না, তারা বছর ৫-৬ হলো দেশে চলে গিয়েছে। কয়েক মাস কলকাতায় কাটল। প্র্যাকটিস যে খুব জমে উঠেছিল এমন নয়, বা অদূর ভবিষ্যতেও যে খুব জমে উঠবে এমন মনে করবার কোনো কারণও দেখতে পাচ্ছিলুম না। এমন অবস্থায় একদিন সকালে মামার বাড়ির ওপরের ঘরে বসে পড়ছি, এমন সময় কে ঘরে ঢুকল। চেয়ে দেখে প্রথমটা যেন চিনতে পারলুম না, তারপর চিনলুম টুনি।
অনেকদিন তাকে দেখিনি, তার চেহারা খুব বদলে গিয়েছে। আমি তাকে হঠাৎ দেখে যেমন আশ্চর্য হলুম, তেমনি খুব আনন্দিতও হলুম। টুনি বললে সে তার স্বামীর সঙ্গে আজ ৫-৬ দিন হল কলকাতায় এসেছে। সিমলেতে তাদের কোন আত্মীয়ের বাড়িতে এসে আছে। আজ এ বাড়ির সকলের সঙ্গে দেখা করতে এসেছে। অন্যান্য কথাবার্তার পর তাকে জিজ্ঞাসা করলুম, সুরেন এখন কোথায়? টুনি বললে, ছোড়দা এখন আবাদে কোথায় চাকরি করেন, সেখানেই থাকেন। আমি জিজ্ঞাসা করলুম, উমারানী কেমন আছে? টুনি একটু চুপ করে রইল। তারপর বলল, দাদা, সে অনেক কথা। আপনি এখানে আছেন তা আমি জানতুম। সেসব কথা আপনাকে বলবো বলেই আমার একরকম এখানে আসা। আমি বললুম, কি ব্যাপার শুনি, সে ভালো আছে তো? টুনি বললে, সে ভালো আছে কি আছে সে আপনি শুনুন না। সেই যে বছর পুজোর সময় আপনি এখানে ছিলেন, বৌদির বাপের নিতে আসবার কথা, সে তো আপনি জানেন। তখন তিনি ছুটি পাননি বলে আসতে পারেননি। পত্র দিয়েছিলেন পরের মাসে এসে নিয়ে যাবেন। তার বুঝি মাসখানেক পরে খবর এলো তিনি কলেরায় মারা গিয়েছেন। বৌদি সেই বিয়েতে কোণে বাপের বাড়ি থেকে এসেছিল, এমনি তার অদৃষ্ট, আর সে মুখ হতে হলো না। তারপর আমি জিজ্ঞাসা করলুম, উমারানীর মা? শুনুন না, মা আবার কোথায়? তিনি তো বৌদির বিয়ে হবার আগেই মারা গিয়েছিলেন। তারপর এদিকে আবার দাদা তার সঙ্গে বিশেষ কোনো সম্বন্ধ রাখেন না। তিনি সেই যেখানে চাকরি করেন সেখানেই থাকেন। বৌদি থাকে চাঁপাপুকুরের বাড়িতে পড়ে, দাদা চিঠিপত্রও দেন না। বৌদি বড় শান্ত, বড় চাপা মেয়ে। সে মুখ ফুটে কখনো কিছু বলে না, কিন্তু তার মুখের দিকে চাইলে বুক ফেটে যায়। মেয়ে মানুষেরও কষ্ট যে কি, সে আপনি বুঝবেন না দাদা। যতদিন মা ছিলেন বৌদিকে কষ্ট জানতে দেননি। তা তিনিও আজ ২ বছর মারা গিয়েছেন, বাড়িতে আছেন শুধু পিসিমা। সেই শান্ত ছোট মেয়েটির উপর দিয়ে এত ঝড় বয়ে গিয়েছে শুনে আমার মনে বড় কষ্ট হল। জিজ্ঞাসা করলুম, সুরেনের এমন ব্যবহারের মানে কি? টুনি বললে, তা তিনিই জানেন। তবে তিনি নাকি বলেন জোর করে তার বিয়ে দেয়া হয়েছে, বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, এই সব। বড়দাও দেশের বাড়িতে থাকেন না, বাড়িতে থাকেন শুধু পিসিমা। কাজী বৌদির মুখের দিকে চেয়ে তাকে একটু যত্ন করে, দুটো কথা বলে, এমন লোক পর্যন্ত নেই। পিসিমা আছেন, কিন্তু সে না থাকারই মধ্যে। সে খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বললে, আপনাকে এখানে একটা কথা বলি দাদা, আপনি একবার তার সঙ্গে দেখা করে আসুন। আপনাকে যে কি চোখে দেখে তা বলতে পারিনি দাদা। সেবার চাঁপা পুকুরে গিয়েছিল, বৌদি বললে, আমার দাদার কথা কিছু জানো ঠাকুরজি? আপনি এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন শুনে সে কেঁদে বাঁচে না। মাঝে মাঝে যখনই তার কাছে গিয়েছি, আপনার কথা এমন দিন নেই যে সে বলেনি। বলে, ভগবান আমার ভাইয়ের অভাব পূর্ণ করে দিয়েছেন, দাদা আর শচীশকে দিয়ে। এখনো পর্যন্ত ফি চিঠিতেই আপনার খোঁজ নেয়। তা বড্ড পোড়া কপালি সে, কারুর কাছ থেকে কোনো স্নেহই তো পেল না কোনো দিন। আপনার পায়ে পড়ি দাদা, আপনি তাকে একবার গিয়ে দেখা দিয়ে আসুন। আপনি গেলে বোধহয় সে অর্ধেক দুঃখ ভোলে। ছাদের আলিশার উপর থেকে রোদ নেমে গেল। পাশের বাড়ির চিল ছাদের উপর বসে একটা কাক একঘেয়ে চিৎকার করছিল। আমি জিজ্ঞাসা করলুম, সুরেন কি মোটেই বাড়ি যায় না? টুনি বললে, সে একরকম না যাওয়াই দাদা, বছরে হয়তো ২ বার, তাও গিয়ে ১-৮ দিন থাকেন। তাও যান সে কি জন্যে? কিস্তি নাকি, সেই সময় যার কাছে যা খাজনা পাওয়া যাবে তাই আদায় করতে। তারপর অন্যান্য ১-৮টা কথাবার্তার পর টুনি চলে গেল। সেদিন বিকেলে সেনেট হলে একজন বিখ্যাত বৈজ্ঞানিকের বক্তৃতা ছিল। তিনি কেমব্রিজ থেকে এসেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে। বক্তৃতার বিষয়টি ছিল যেমনই চিত্তাকর্ষক, বক্তৃতার অর্থাংশ ও বক্তার যুক্তিপ্রণালী ছিল তেমনই দুর্বোধ্য। আরম্ভ হবার সময় ছাত্রের দলে হল ভরা থাকলেও বেগতিক বুঝে বক্তৃতার মাঝামাঝি তারা প্রায় সরে পড়েছিল।
কেবল জনকতক নিতান্ত নাছোড়বান্দা রকমের ছাত্র তখনও হলের বিভিন্ন অংশে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় বসেছিল। বক্তা খ্যাতনামা অধ্যাপক, রয়্যাল সোসাইটির ফেলো। তার ব্যাখ্যার মৌলিকতার মোহে সকলেই তার বক্তৃতায় অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিশেষ পোশাক পরা সৌম্যমূর্তি ঋজুদেহ অধ্যাপককে সত্যদ্রষ্টা ঋষির মতো বোধ হচ্ছিল। বক্তৃতা শুনতে শুনতে কিন্তু আমার মন ভেসে যাচ্ছিল বক্তৃতার বিষয় থেকে অনেক দূর, কলকাতার ইট পাথরের রাজ্য থেকে অনেক দূর। আমার অভাগিনী বোনটি যেখানে নিঃসঙ্গ জীবন যাপন করছে সেইখানে। মাঝে মাঝে হলের খোলা দুয়ার দিয়ে জ্যোৎস্না ওঠা বাইরের দিকে চেয়ে থাকতে থাকতে উমারানীর বালিকা মুখখানি বড় বেশি করে মনে পড়ছিল। আর মনে পড়ছিল তার সেই মিনতি ভরা দৃষ্টি। অনেক দিন পর বাবাকে দেখতে পাবার জন্যে তার সে করুণ আগ্রহ। তার আগ্রহ ভরা দাদা ডাকটি অনেক দিন পরে আবার বড় মনে পড়ল। ভাবলুম সত্যিই কারুর কাছ থেকে কোনো স্নেহ সে পায়নি। আজ বিজ্ঞানের গভীর তত্ত্বকথার রস আমার স্নায়ুমণ্ডলী বেয়ে সমস্ত দেহে যখন পুলক ছড়িয়ে দিচ্ছে, তখন আমার মনের উন্নত আনন্দের অবস্থার সঙ্গে আমার অভাগিনী স্নেহবঞ্চিতা বোনটির নির্জন জীবনের অবস্থা কল্পনা করে আমার মন যেন কেঁদে উঠল। বাইরের জগতে যখন এত বিচিত্র স্রোত বয়ে যাচ্ছে, তখন সে কি শুধু ঘরের কোণে বসে দিনরাত চোখের জলে ভাসবে? জগতের আনন্দবার্তা তার কাছে বহন করে নিয়ে যাবার কি কেউ নেই? বাইরে যখন এলুম, তখন গোলদিঘির জলের উপর চাঁদ উঠেছে, কিন্তু ধোঁয়া ভরা আকাশের মধ্যে দিয়ে জ্যোৎস্নার শুভ্র মহিমা আত্মপ্রকাশ করতে পারছে না। আমার মস্তিষ্ক তখন বক্তৃতার নেশায় ভরপুর। পুকুরের জলের ধারে সবুজ ঘাসের মাঝে মাঝে মরশুমি ফুলের ক্ষেতগুলো আমার চোখের সামনে এক নতুন মূর্তি ধরেছে। কিন্তু ত্রয়োদশীর অমন বৃষ্টি ধোয়া জুঁই ফুলের মতো জ্যোৎস্নাও ধোঁয়ার জাল কাটিয়ে বাইরে আসতে না পেরে ব্যর্থতার দুঃখে কেমন বিবর্ণ হয়ে গেছে লক্ষ্য করে আমার একটা কথাই কেবল মনে হতে লাগল, এই জ্যোৎস্না, এই ফুলের ক্ষেত, এই ত্রয়োদশী এবারকার মতো সব মিথ্যা, সব ব্যর্থ। ও জ্যোৎস্না প্রতীক্ষায় থাকুক সেই শুভ রাত্রির, যে রাতে আকাশ ভরা সার্থকতা ওকে বরণ করে নেবে ফোটা ফুলের ঘন সুগন্ধের মধ্য দিয়ে, তরুণ তরুণীদের অনুরাগ নম্র দৃষ্টি বিনিময়ের মধ্য দিয়ে, গভীর রাতের নীরবতার কাছে পাপিয়ার আকুল আত্মনিবেদনের মধ্য দিয়ে। বাড়ি এসে ভাবতে ভাবতে এতদিন নানা কাজের ভিড়ে আমার যে বোনটিকে হারিয়ে বসেছিলুম, তারই কাছে স্নেহের বাণী বয়ে নিয়ে যেতে আমার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। এর কয়েকদিন পর কলকাতা ছেড়ে বার হলুম উমারানীর কাছে যাব বলে। শীত সেদিন নরম পড়ে এসেছে। ফুটপাত বেয়ে হাঁটতে হাঁটতে দক্ষিণ হাওয়া অতর্কিতভাবে গায়ের উপর এসে পড়ে উৎপাত শুরু করে দিয়েছে। পরদিন বেলা প্রায় 2টোর সময় ওদের স্টিমার স্টেশনে নেমে শুনলুম ওদের গাঁ সেখান থেকে প্রায় 4 ক্রোশ। হেঁটে যাওয়া ছাড়া নাকি অন্য কোনো উপায় নেই। কোন রকম যানবাহনের সম্পূর্ণই অভাব। কখনো এদেশে আসিনি, জিজ্ঞাসা করতে করতে পথ চলতে লাগলুম। কাঁচা রাস্তার দুধারে মাঠ, মাঝে মাঝে লতাপাতায় তৈরি বড় বড় ঝোপ। কোনো কোনো ঝোপের তাজা সবুজ ঘন বুনানি মাথা আলো করে ফুটে আছে সাদা সাদা মেটে আলুর ফুল। মাঠে মাঠে মাটির ঢেলার আড়ালে ঝুপসি গাছে দ্রোণফুলের খই ফুটে আছে। মাঠ ছাড়ালে গ্রামের মধ্যে দিয়ে যেতে মাটির পথের ওপর অভ্যর্থনা বিছিয়ে রেখেছে রাশি রাশি সজনে ফুল। গ্রামের হাওয়া আমের বোলের আর বাতাবি লেবু ফুলের গন্ধে মাতাল। বুনো কুলে আর বৈঁচি গাছের বনে কোনো কোনো মাঠ ভরা। পড়ন্ত রোদে গাছপালার তলায় ঘন ঝোপের মধ্যে ফাঁকা জায়গায় ছোট ছোট পাখির দল কিচকিচ করছে। মাঝে মাঝে কোনো কোনো জঙ্গলের কাছ দিয়ে যেতে যেতে কোনো অজ্ঞাত বনফুলের এমনই সুগন্ধ বেরুচ্ছে যে তার কাছে খুব দামি এসেন্সের গন্ধও হার মানে। পায়ের শব্দ পেয়ে শুকনো পাতার রাশির ওপর খসখস শব্দ করতে করতে 2-1টা খরগোশ কান খাড়া করে রাস্তার এ পাশের ঝোপ থেকে ও পাশের ঝোপে দৌড়ে পালাচ্ছে।
মাঠের মাঝে মাঝে দূরে দূরে শিমুল ফুলের গাছগুলো দক্ষিণ হাওয়ার প্রথম স্পর্শেই আবেশ বিধুরা তরুণীর মতো রাগ রক্ত হয়ে উঠেছে। অনেকগুলো গ্রাম ছাড়িয়ে যাওয়ার পর একজন দেখালে মাঠ ছাড়িয়ে এবার পড়বে চাঁপা পুকুর। গ্রামের মধ্যে যখন ঢুকলুম তখন গ্রামের পথ অন্ধকার হয়ে গিয়েছিল। আশপাশের নানা বাড়ি থেকে পল্লী লক্ষ্মীদের সাঁঝের শাঁখের রব নিস্তব্ধ বাতাসে মিলিয়ে যাচ্ছিল। কোন ঘরটি আলো করে আছে আমার স্নেহের বোনটি? কোন গৃহস্থের আঙিনার আধার আজ দূর হয়ে উঠল তার সেবা চঞ্চল চরণের শান্ত মধুর ছন্দে? রাস্তার মধ্যে এক জায়গায় কতগুলো ছেলেকে দেখতে পেয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে তাদের মধ্যে একজন বলল, আসুন, আমি সে বাড়ি আপনাকে পৌঁছে দিচ্ছি। খানিকটা রাস্তা এগিয়ে সে পাশের একটা সরু পথ বেয়ে চলল। তারপর একটা বড় পুরনো বাড়ির সামনে গিয়ে বলল, এই তাদের বাড়ি, আপনি একটু দাঁড়ান, আমি বাড়ির মধ্যে গিয়ে বলি। একটু পরে একজন বৃদ্ধাকে সঙ্গে করে নিয়ে সে বাড়ির মধ্যে থেকে বার হয়ে এলো। বৃদ্ধাকে বললে, ইনি কলকাতা থেকে আসছেন জ্যাঠাইমা, আপনাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করাতে আমি ওপাড়া থেকে নিয়ে আসছি। বৃদ্ধা আমার দিকে একটু এগিয়ে এসে আমায় ভালো করে দেখে জিজ্ঞাসা করলেন, তোমায় তো চিনতে পারছি না বাবা, কোন জায়গা থেকে তুমি আসছো? আমি আমার নাম বললুম, পরিচয় দিতে উদ্যত হলুম। বৃদ্ধা বলে উঠলেন যে আমায় পরিচয় দিতে হবে না, আমার আসা যাওয়া নেই বলে তিনি কখনো আমায় দেখেননি, তাই চিনতে পারছিলেন না। আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি এতে তিনি খুব দুঃখিত হলেন। আমি কেন একেবারে বাড়ির মধ্যে গেলুম না, আমি তো ঘরের ছেলের বাড়া, আমার আবার বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি কি, ইত্যাদি। তার সঙ্গে বাড়ির মধ্যে ঢুকলুম। কেবল মনে হতে লাগল 8 বছর, আজ 8 বছর পরে। কি জানি উমারানী কেমন আছে, সে কেমন দেখতে হয়েছে। আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমায় দেখে সে যে আনন্দ পাবে, সে আনন্দের পরিমাণ আমি একটু একটু বুঝছি। আমার বুকের তারে তার প্রতিধ্বনি গিয়ে বাজছে। আজ এখনই তার স্নেহমধুর ক্ষুদ্র হৃদয়টির সংস্পর্শে আসব, তার কালো চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে আদর করতে পারব, তার মিষ্টি দাদার একটি শুনব। এই কথা ভেবে আনন্দে আমার মনের পাত্র ছাপিয়ে পড়ছিল। দেখলুম এদের অবস্থা একসময় ভালো ছিল, খুব বড় বাড়ি, এখন সব দিকেই ভাঙা ঘরদোর, দেওয়াল ফেটে বড় বড় অশ্বত্থ চারা উঠেছে। বাইরের উঠান পার হয়ে ভেতর বাড়ির উঠানের দরজায় পা দিয়েই বৃদ্ধা বলে উঠলেন, ও বোমা, বার হয়ে দেখো এসে কে এসেছে। কে পিসিমা? বলে প্রদীপ হাতে সে ওদিকের একটা ঘর থেকে বার হয়ে এলো। অস্পষ্ট আলোয় দেখলুম তার মুখখানি আধ ঘোমটা দেওয়া, ঘোমটার পাশ দিয়ে চুলগুলো অসংযতভাবে কানের পাশ দিয়ে কাঁধের ওপর পড়েছে। পরনে আধময়লা শাড়ি, চেহারা রোগা রোগা একহারা। এই সেই উমারানী। তাকে দেখে প্রথমে আমার মনে হল সে আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছে আর মাথায়ও অনেকটা বেড়ে গিয়েছে। কয়েক সেকেন্ড উমারানী আমায় চিনতে পারলে না। তারপরই যেন হাঁপিয়ে বলে উঠল, দাদা। অন্য কোনো কথা তার মুখ দিয়ে বেরোল না। প্রদীপটা কোনো রকমে নামিয়ে রেখে সে এসে আমার পায়ের উপর উপুড় হয়ে পড়ল। আমি তাকে ওঠালুম। তার মুখে দেখলুম এক অপূর্ব ভাব। মনে হল আনন্দ, বিস্ময়, আশা, অভিমান সব ভাবের রঙগুলো একসঙ্গে গুলে তার প্রতিমার মতো মুখে কে মাখিয়ে দিয়েছে। বৃদ্ধা বললেন, বাবা, তুমিই আসো না? বৌমা দাদা বলতে অজ্ঞান, কত দুঃখ করে, বলে কলকাতায় থাকলে মাঝে মাঝে দাদার দেখা পেতুম। এ তেপান্তরের পুর, তিনি আসবেন কেমন করে? বৌমা, সতীশকে আগে হাত মুখ ধোবার জল টল দাও, বাচ্চা একটু ঠান্ডা হোক, যে পথ। হাত মুখ ধোবার পর উমারানী একটা ঘরের মধ্যে আমায় নিয়ে গেল। আমি যে এখানে এই অবস্থায় হঠাৎ আসব তা যেন সম্ভাবনার সীমার সম্পূর্ণ বাইরের জিনিস, অন্তত তার কাছে। তাই বেচারির মুখ দিয়ে কথা বার হচ্ছিল না। তার আবেগকে স্বাভাবিক গতিলাভের সুযোগ দেবার জন্য আমিও কোনো কথা বলছিলুম না।
একটুখানি দুজনে চুপ করে থাকার পর উমারানী বললে, দাদা, এতদিন পরে বুঝি মনে পড়ল? আমি আগেকার মতো তার মাথার দুপাশের চুলগুলোয় হাত বুলিয়ে দিতে দিতে বললুম, আসতে পারিনি হয়তো নানান কাজে, কিন্তু এ কথা মনে করিসনি যে ভুলে গিয়েছিলুম। চেহারা যে একেবারে শুকিয়ে গিয়েছে রে, বড্ড কি অসুখ বিসুখ হয়? 8 বছর আগেকার সেই ছোট্ট মেয়েটির মতো মুখ নিচু করে একটুখানি হেসে সে চুপ করে রইল। জিজ্ঞাসা করলুম, আচ্ছা রানী, আমি আসবো এ কথা ভেবেছিলি? তার 2 চোখ জলে ভরে এলো। বললে, কি করে ভাবব দাদা? আমি আপনাদের আবার দেখতে পাব, আদর যত্ন করতে পারব, এমন কপাল যে আমার হবে তা কি করে ভাবব? এলোমেলো যেসব চুল তার ঘোমটার আশেপাশে পড়েছিল সেগুলো সব ঠিকমতো সাজিয়ে দিতে দিতে বললুম, সেই জন্যই তো এলুম রে। আর তোদের দেখবার ইচ্ছে বুঝি আমার হয় না? ভাবিস বুঝি দাদাদের মন সব শান বাঁধানো? সে বললে, তাই আজ 2-3 দিন থেকে আমার বাঁ চোখের পাতা অনবরত নাচছে দাদা। আজ ওবেলা যখন ঘাটে যাই তখন বড্ড নেচেছে। পিসিমাকে বলতে পিসিমা বললেন, মেয়ে মানুষের বাঁ চোখ নাচলে ভালো হয়। আমি বললুম, আমার কথা তোর মোটেই মনে ছিল না, না রে রানী? সে এই কথার কোনো উত্তর দিল না। তার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। জিজ্ঞাসা করলুম, হ্যাঁ রে, সুরেন বাড়ি থেকে গিয়েছে কতদিন? সে নতমুখে উত্তর দিল, প্রায় 8 মাস। বললুম, চিঠিপত্র দেয়? উত্তরে সে ঘাড় নেড়ে জানালে, হ্যাঁ। তার মুখের ভাবে বুঝলুম যে তার বড় ব্যথার স্থানে আমি ঘা দিয়েছি। দুঃখিনী বোনটির এলোমেলো চুলে ঘেরা মুখখানির দিকে তাকিয়ে স্নেহে আমার মন গলে গেল। রুমাল বের করে তার চোখের জল মুছিয়ে দিলুম। কত রাত তার এইরকম চোখের জলে কেটেছে তার খোঁজ তো কেউ রাখেনি। তার সাক্ষী আছে কেবল আকাশের ওই গহন অন্ধকার আর চারিপাশের গাছপালার মধ্যেকার ওই ঝিঁঝি পোকার রব। উমারানী জিজ্ঞাসা করলে, দাদা, আপনি কোথায় থাকেন? আমি বললুম, আগে নানান জায়গায় ঘুরছিলুম, এখন ঠিক করেছি কলকাতাতেই থাকব। আপনি বিয়ে করেছেন দাদা? না রে, বিয়ের তাড়াতাড়ি কি, সে একদিন করলেই হবে। ছোট মেয়েটির মতন তার ঠোঁট দুটো অভিমানে ফুলে উঠল। বললে, তাই বই কি, আপনি বুঝি ভেবেছেন চিরকাল এরকম ভেসে ভেসে বেড়াবেন? তা হবে না দাদা, আমি এই বছরই আপনার বিয়ে দেব। আমার হাসি পেল। বললুম, দিবি তুই? দেবই তো, এই আষাঢ় মাসের মধ্যেই দেব। তা যেন হলো, কিন্তু আমার তো বাড়ি ঘরদোর নেই, বিয়ে করে রাখব কোথায়? কেন দাদা, রাখবার জায়গার বুঝি ভাব না? আমি বউকে এখানে রাখব, দুজনে মিলে বেশ ঘর সংসার করব। আমি একটু গম্ভীরভাবে বললুম, তাহলে পাঁজিখানা আবার যে ফেলিলুম রানী, সামনের মাসে দিন যদি থাকে। ওমা রানী বললে, পাঁজি তো ওপরের ঘরে রয়েছে দাদা, আপনি এখন খাওয়া দাওয়া করুন, কাল সকালে দেখলেই হবে। আশ্বস্ত হলুম। কি বলতে যাচ্ছিলুম, ওমা রানী বলে উঠল, আপনাকে খাওয়ানোর বন্দোবস্ত করি গে, কাল থেকে পেটে ভাত যায়নি, আপনার মুখ একেবারে শুকিয়ে গিয়েছে। তার পরদিন ভোরে উঠে দেখি উমারানী সেই ভোরে নাইতে যাবার উদ্যোগ করছে। শীত সেদিন সকালে একটু বেশি পড়েছে। উমারানীর শরীরের দিকে চেয়ে দেখি তার শরীর আর কিছু নেই। রাত্রে ভালো টের পায়নি। 8 বছর আগেকার সেই স্বাস্থ্যশ্রী সম্পন্না মেয়েটির সঙ্গে বর্তমানের এই নিতান্ত রোগা মেয়েটির তুলনা করে আমার বুকের মধ্যে কেমন করে উঠল। তাকে জিজ্ঞাসা করলুম, এত সকালে নাইতে যাবার কি দরকার রে রানী? একটু সকাল সকাল না নিয়ে এলে কখন রান্না চড়াবো? কাল রাতে তো আপনার খাওয়াই হয়নি একরকম। তা হোক, আমাকে যে 8টার মধ্যেই খেতে হবে তার কোনো মানে নেই। এত সকালে নাইতে যেতে হবে না তোর। উমারানী ঘড়া নামিয়ে রাখল। পিসিমা বললেন, তোমার কথা তাই শুনলে বাবা,
নইলেও কি তেমন পাগলি মেয়ে নাকি? দ্বাদশীর দিনে মাঘ মাসের ভোরে নাইতে যাবে। শোনে না, বলি বৌমা তোমার শরীর ভালো নয়, এত সকালে জলে নেব না। শোনে না, বলে পিসিমা কাল গিয়েছে আপনার একাদশী, একটু সকাল সকাল কাজ সেরে না নিলে আপনাকে দুটো খেতে দেব কখন? সেদিন দুপুরে ওদের ওপরের ঘরে শুয়ে কি বই পড়ছিলুম। উমা রানী এসে চুপ করে দোরের কাছে দাঁড়িয়ে রইল। বললুম, কে রানী? আয়না ভেতরে। আমি উঠে বসলুম। সে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। দেখলুম তার শরীর আগেকার চেয়ে খুব রোগা হয়ে গিয়েছে, কিন্তু তার মুখখানি প্রতিমার মতোই টলটল করছে। বয়স যদিও 22-23 হল, তার মুখ এখনো 13 বছরের মেয়েটির মতোই কচি। কথা আরম্ভ করার ভূমিকা স্বরূপ বললুম, আজ বড্ড গরম পড়েছে, তাই না রে? হ্যাঁ দাদা। আমি ভাবলুম আপনি বুঝি ঘুমিয়ে পড়েছেন। আপনি দিন মানে ঘুমোন না বুঝি? মাঝে মাঝে হয়তো ঘুমোই, আজ আর ঘুমোবো না। আয় এখানে বস, গল্প করি। তাকে কাছে বসালুম। তার চুলের অবস্থা দেখে বুঝলুম সে চুলের যত্ন করে না। মুখের আশেপাশে কোঁকড়া চুলের রাশ অযত্ন বিন্যস্তভাবে পড়েছিল। চুলগুলোর রং একটু কটা হয়ে পড়ছিল। রাত্রের মতো চুলগুলো কানের পাশে দিয়ে তুলে দিতে দিতে বললুম, তোর শরীর তো খুব খারাপ হয়ে গেছে রে। বিয়ের পর সেই সময় কেমনটি ছিলি? খুব কি জ্বর হয়? একটু হাসি ছাড়া সেই কথার কোনো উত্তর দিলে না। বললুম, এ কথা ভালো নয় রানী। আমি গিয়ে একটা ওষুধ পাঠিয়ে দেব, সেটা নিয়ম মতো খেতে হবে, না হলে যে মহা কষ্ট। একটু পরে সে বললে, তাহলে সত্যি দাদা আমি বিয়ের চেষ্টা করব, বলুন। আমি তার কথায় মনে বড় কৌতুক অনুভব করলুম। এই অবোধ মেয়েটা জানে না সে এমনই একটা প্রস্তাব উত্থাপন করে বসেছে যাকে কার্যে পরিণত করা তার ক্ষুদ্র শক্তির বাইরে। বললুম, বকিস নে রানী। খানিকক্ষণ হয়ে গেল, সে আর কথা কয় না দেখে পেছন ফিরে দেখি ছেলে মানুষে হঠাৎ ধমক খেলে যেমন ভরসাহারা চোখে তাকায়, তার চোখে তেমনই দৃষ্টি। মনে হলো একটা ভুল করেছি। উমারানী সেই ধরনের মেয়ে যারা নিজেদের জোর করে কখনো প্রচার করতে পারে না, পরের ইচ্ছার সঙ্গে ইচ্ছা মিলিয়ে দিয়ে স্রোতের জলের শ্যাওলার মতো যারা জীবন কাটিয়ে দিতেই অভ্যস্ত। স্নেহ সুখে সে আবল তাবল বকছিল। এর সঙ্গে অত্যন্ত সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। বাতাস লজ্জাবতী লতার সঙ্গে যতটা সতর্ক হয়ে চলে, তার চেয়েও। কথাটা যতটা পারি সামলে নেবার জন্য বললুম, তোর যদি সত্যি সত্যি বিয়ে দেবার ইচ্ছে থাকতো তাহলে তুই পাঁজিখানা আনতিস। দিন কোন মাসে আছে না আছে সেগুলো সব দেখতে হবে তো, না শুধু শুধু কেবল তোর বকুনি। উমারানীর মুখ উজ্জ্বল হয়ে উঠল, চোখের সে ভয় ভয় দৃষ্টি কেটে গেল। আমার কথার মধ্যে সে আমার বকুনির একটা কারণ খুঁজে পেল। বোধহয় বিয়ে করবার জন্য নিতান্ত উৎসুক দাদাটির ওপর তার একটু কৃপাও হল। সে বললে, পাঁজি আপনাকে দিয়ে আজ দেখিয়ে নেব, সে তো ভেবেই রেখেছি। আপনি বসুন, আমি ও ঘর থেকে পাঁজিখানা নিয়ে আসি। দালানের ওপাশে একটা ঘর ছিল, উমারানী সেই ঘরটার মধ্যে উঠে গেল। সেই সময় পিসিমা নিচ থেকে আবার ডাক দিলেন, বোমা নেমে এসো, বেলা যে গেল, চালগুলো আবার কুটতে হবে তো। উমারানী ঘরটার বার হয়ে এসে আমার হাতে পাঁজিখানা দিয়ে বললে, আপনি রেখে রাখুন দাদা, আমায় বলবেন ক্ষণ, আমি এক্ষুনি আসছি। সে নিচে নেমে গেল। তখন বেলা একটু পড়ে আসছে। নিচের বাগানের সদ্য ফোটা বাতাবি লেবুর ফুলের গন্ধে ঘরের বাতাস ভুরভুর করছে। বাগানের পথের পাশে সজনে গাছগুলো ফুলে ভর্তি। পরন্ত রোদ ঝিরঝিরে বাতাসে পেয়ারা গাছের সাদা ডালগুলো বুটি কাটা রাংতার সাজে মুড়ে দিয়েছে। উমারানী কাজে গিয়েছে, এখন আর আসবে না ভেবে মাঠের দিকে বেড়াতে যাবার ইচ্ছে হল। উঠতে গিয়ে লক্ষ্য করলুম খাটের পাশে একটা কাঠের হাত বাক্স রয়েছে। সেটা অনেক কালের, রং ওঠা, তাতে চাবির কলটাও নেই। সেই কাঠের বাক্সটার ডালা খুললুম।
দেখি তার মধ্যে কতগুলো টাটকা তোলা লেবু ফুল, কতগুলো গাঁদা ফুল, আর কতগুলো আধ শুকনো ঘেঁটু ফুল। ফুলগুলোর তলায় একটু আধ ময়লা ন্যাকড়ায় যত্ন করে জড়ানো কি জিনিস। ন্যাকড়ায় এমন কি জিনিস যার সঙ্গে এতগুলো ফুলের কার্যকারণ সম্পর্ক, এই নির্ণয় করতে কৌতূহলবশত ন্যাকড়ার ভাঁজ খুলে দেখলুম তার মধ্যে খান কতক চিঠি। চিঠিগুলোর উপর উমারানীর নামের ঠিকানা লেখা, হাতের লেখা আমার ভগ্নিপতি সুরেনের। তার পোস্ট অফিসের মোহর দেখে বুঝলুম চিঠিগুলো ৫-৬ বছরের পুরনো, একখানা কেবল ১ বছর আগে লেখা। কৃপণের ধনের মতো উমারানী যার পুরনো চিঠিগুলো এমন সযত্নে রক্ষা করছে, তার মধুর হৃদয়ের স্নেহচ্ছায়া গহন যুথিবনে যার স্মৃতির নীরব আরতি এমন দিনের পর দিন প্রতি সকাল সাঁঝে চলছে, কেমন সে অভাগা দেবতা যে এই উপাসনা মন্দিরের ধূপ গন্ধকে এড়িয়ে চিরদিন বাইরে বাইরেই ফিরতে লাগল। মাঠ থেকে বেরিয়ে যখন আসি তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। ওদের রান্নাঘরে আলো জ্বলছে। আমার পায়ের শব্দ শুনে উমারানী বললে, দাদা এলেন? আমি উত্তর দেবার পূর্বেই সে হাসি মুখে রান্নাঘর থেকে বার হয়ে এলো। বললে, দাদা বুঝি আমাদের দেশ বেরিয়ে বেড়াচ্ছেন? কোন দিক দিয়ে বেরিয়ে এলেন? নদীর ধারে বুঝি? তারপর সে বললে, দাদা আপনি রান্নাঘরে বসবেন, আমি আপনার জন্য পিঁড়ি পেতে রেখেছি। পিসিমা বললেন, বৌমার যত অনাসৃষ্টি, এখন বাচ্চাকে ধোয়ার মধ্যে বসিয়ে রাখা। আমি বললুম, আমার কোনো কষ্ট হবে না, এখানেই বসি পিসিমা। রান্নাঘরের মধ্যে গিয়ে বসলুম। উমারানী খাবার তৈরি করে রেখেছিল, আমাকে খেতে দিল। তারপর কাজ করতে বসে গেল। দেখলুম সে অনেকগুলো চালের গুঁড়ো, ময়দা ইত্যাদি উপকরণ নিয়ে খুব উৎসাহের সঙ্গে পিঠে তৈরি শুরু করেছে। পিসিমা খুবই বৃদ্ধা, তিনি কাজকর্ম বিশেষ কিছু করতে পারেন না। খাটতে সবটাই হচ্ছিল উমারানীর। রোগা মেয়েটির অবস্থা দেখে বড় কষ্ট হল। ভাবলুম, কেন অনর্থক পিঠে করতে বসে মিথ্যে কষ্ট পাওয়া। সেবার আনন্দে উমারানী যা করতে বসেছে তার বিরুদ্ধে কোনো কথা বললুম না অবশ্য। জিজ্ঞাসা করলুম, রানী আমায় পিঠে করতে শিখিয়ে দিবি? উমারানীর বড় লজ্জা হল। মুখটি নিচু করে সে বললে, দাদা আমরা বেঁচে থাকতে পিঠে খাওয়ার ইচ্ছে হলে আপনাকে কি পিঠে গড়ে নিতে হবে যে আপনি পিঠে গড়তে শিখবেন? পিসিমা বললেন, না, তোমার দাদার পিঠে খাবার ইচ্ছে হলে এই ৭ লঙ্কা পাড়ি দিয়ে এসে তোমার এখানে খেয়ে যাবেন। উমারানী চুপ করে রইল। আমি বললুম, তা কেন পিসিমা? ও তার আরেক উপায় বার করেছে, শোনেনি বুঝি? পিসিমা বললেন, কি বাবা? ওই আষাঢ় মাসের মধ্যেই ওর দাদার বিয়ে দেবে। তা বৌমা তো ঠিক কথাই বলেছে বাবা, এত বড়টি হয়েছ, আর কি বিয়ে না করা ভালো দেখায়? সংসারী হতে হবে তো। উমারানী বলে উঠল, ভালো কথা দাদা, দিন তখন তো আর দেখা হলো না পাঁজিতে, আমি আর উপরে যেতে পারলুম না। অবশ্যই করে বলবেন খাওয়ার পর রাত্রে। আমি বললুম, বলবো রে বলবো, এতদিন তো মনে ছিল না তোর, এখন সামনে পেয়ে দাদার উপর ভারী মায়া। পিসিমা বললেন, ও তোমার তেমন পাগলি বোন নয় বাবা, সে কথা বুঝি বৌমা বলেনি তোমায়? আজ ৩-৪ বছর হলো ওরা যখন প্রথম কলকাতা থেকে এখানে আসে, তখন বৌমা একজোড়া পশমের জুতো বুনে রেখেছে তোমার জন্যে। বলে, দাদা দুঃখ করেছেন যে আমার বোন আমার জুতো বুনে দেবার জন্যে উল বুনা শেখে, প্রথম বুনল কিনা তার স্বামীর জন্যে, তাই এবার আমি দাদাকে পশমের জুতো পরাব। তারপর ওদের আর কলকাতায় যাওয়া হলো না, সুরেনের অন্য জায়গায় চাকরি হলো। তুমিও আর কখনো এদিকে আসনি। কাল তুমি আসতেই বৌমার যে আহ্লাদ! আমায় বললে, পিসিমা আমার স্বাদ এবার পুরল, এতদিন পরে দাদাকে পশমের জুতো পরাতে পারব। উমারানীর চোখ দুটি লজ্জায় নিচু হয়ে রইল। প্রদীপের আলোয় উজ্জ্বল তার মুখখানি কিশোরীর মুখের মতো এমন লাবণ্য মাখা অথচ কচি মনে হচ্ছিল যে বোধ হল নোলক পড়লে তাকে এখনো বেশ মানায়। তারপর নানা কথায় আর
খাওয়া শেষ হতে অনেক রাত হয়ে গেল। সেদিন অনেক রাত্রে যখন ওপরের ঘরে শুতে গেলুম তখন চাঁদ উঠেছে। গভীর রাতের মৌন শান্তি সেদিন বড় করুণ হয়ে বাজল আমার মনে। আজ অনেকক্ষণ উমারানীর নিকট বসে থেকে একটা জিনিস বেশ বুঝতে পেরেছি। উমারানীর থাইসিস হয়েছে। মৃত্যু ওর শান্ত ললাটে তার তিলক পরিয়ে ওকে বরণ করে রেখেছে। শিগগির ওকে বেরিয়ে পড়তে হবে অনন্তের পথের তীর্থযাত্রায়। উমারানী এক গ্লাস জল দিতে আমার ঘরে ঢুকল। জল নামিয়ে রেখে বলল, কই দাদা সে পাঁজিখানা? তার মুখখানির দিকে চেয়ে বড় মন কেমন করে উঠল। বললুম, রানী এদিকে আয়। এই কথা আমার মনে উঠল না যে উমারানী আমার আপন বোন নয়, বা আমাদের দুজনেরই বয়স কম। আমিও যেমন নিঃসংকোচে বললুম, সেও তেমনি নিঃসংকোচে এসে আমার পায়ের কাছে খাটের নিচে মাটিতে বসে পড়ল। 8 বছর আগের মতো আজও ওকে আদর করে তার বিদ্রোহী চুলগুলো কানের পাশ দিয়ে তুলে দিতে দিতে বললুম, রানী জুতোর কথা কে বলেছিল রে তোকে? উমারানী অসীম নির্ভরতার সঙ্গে ছোট্ট মেয়েটির মতো খাট থেকে ঝোলানো আমার পায়ের উপর তার মুখটি লুকিয়ে রাখলে। ওরে, স্নেহ যদি রোগ সারানোর অসুখ হতো, তাহলে আমি বড় ভাইয়ের স্নেহ তোকে শিশি ভরে দাগ কেটে ডাক্তারি ওষুধের মতো দিয়ে যেতুম। আমার প্রশ্নের কোনো উত্তর তার কাছ থেকে পেলুম না। কেন না তাও একটু পরেই বুঝলুম। একমাত্র লোক যে ওই জুতোর কথা জানে বা যার কাছে আমি একসময় এই কথা বলেছিলুম, সে হল সুরেন। সুরেনই বোধহয় বিয়ের পর কোনো এক সময় উমারানীকে এ কথা বলে থাকবে। বড় ভাইয়ের কাছে তো আর ছোট বোনটি সে কথা বলতে পারে না। বললুম, একটা কথা জিজ্ঞাসা করি? টুনি বলছিল, মানে সুরেন কি বাড়িটারি আসে? ঠিক চিঠিপত্র দেয়? উমারানী বড্ড জড়সড় হয়ে গেল। আমার কথার কোনো উত্তর দিলে না, মুখও তুলে নিলে না। আগের মতোই আমার পায়ের উপর মুখটি লুটিয়ে চুপ করে বসে রইল। অনেকক্ষণ কেটে গেল। তারপর বুঝলুম সে কাঁদছে। তাকে সান্ত্বনা কি বলে দেব ঠিক বুঝতে পারলুম না। শুধু তার মাথার চুলগুলোর উপর পরম স্নেহে হাত বুলিয়ে দিতে লাগলুম। বেশি দিন না রে সোনার বোনটি, বেশি দিন না, তোর মেয়াদ ফুরিয়ে এসেছে। ব্যর্থ নারী হৃদয়ের রুদ্ধ আবেগ পরম নির্ভরতার সঙ্গে তার দাদার বুকে নিঃশেষে ঢেলে দিয়ে যখন সে নিচে নেমে শুতে গেল, চাঁদের আলোর তলায় ঘুমন্ত বাতাস সজনে ফুলের মিষ্টি গন্ধে তখন স্বপ্ন দেখছে। এর 2-3 দিন পরে তাদের ওখান থেকে চলে আসবার জন্য প্রস্তুত হলাম। এর আগেই চলে আসতুম, কলকাতায় অনেক কাজ ছিল আমার। কিন্তু উমারানীর করুণ মিনতি এড়াতে না পেরে কিছু দেরি হয়ে গেল। কাপড় পরে তৈরি হয়েছি। উমারানী কাঁদো কাঁদো মুখে নিকটে এসে দাঁড়াল। আমায় বললে, আবার কবে আসবেন দাদা? আসব রে, আবার পুজোর সময় আসব। সে যে অনেক দিন। না দাদা, আপনি আষাঢ় মাসের রথের সময় আসবেন। আমাদের এখানে রথের বড় জাঁকজমক হয় দাদা। আর আমি কিন্তু আপনার বিয়ে দেবই এই বছরে। লক্ষ্মী দাদামণি, আপনার পায়ে পড়ি, আপনি অমত করবেন না। তারপর সে সেই পশমের জুতো জোড়া বের করে আমার সামনে মাটিতে রাখলে। বললে, আমি আন্দাজে বুনেছি, আপনি পায়ে দিয়ে দেখুন দেখি, হবে এখন বোধহয়। জুতো জোড়াটা পায়ে ঠিক হয়েছে দেখে উমারানী বড় খুশি হল। তার সমস্ত মুখখানা সার্থকতার আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তারপর সে আবার বললে, দাদা, আমি আপনার গরিব বোন, কখনো আসেন না এখানে। যদি বা এলেন, না পারলুম ভালো করে খাওয়াতে দাওয়াতে, না পারলুম আদর যত্ন করতে, এসে শুধু কষ্টই পেলেন। কি করব, আমার যেমন কপাল। অনেকদিন আগের মতো সেই রকম গলায় আঁচল দিয়ে সে আমায় প্রণাম করলে। তার চোখের জল আমার পায়ের উপর টপ টপ করে ঝরে পড়তে লাগল। আমি তাকে উঠিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললুম,
রানী, তুই আমার মায়ের পেটের বনি, এ কথা ভুলে যাসনি কখনো যে তোর বড় ভাই এখনো বেঁচে আছে। যখন চলে আসি তখন সে তাদের বাইরের বাড়ির দোর ধরে দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে পেছন ফিরে দেখলুম সে কাতর চোখে এক দৃষ্টে তাকিয়ে আছে। যখন পথের বাঁক ফিরেছি তখনও তাকে দেখা যাচ্ছিল। বেলা শেষের হলদে রোদ সুপারি গাছের শাড়ির ফাঁক দিয়ে তার রুক্ষ কোঁকড়া চুলে ঘেরা বিষণ্ণ মুখখানির উপর গিয়ে পড়েছিল। বছরখানেক পরে আমি আবার চাকরি নিয়ে গেলুম ময়ূরভঞ্জ রাজ স্টেটে। সেখানে থাকতে সুরেনের এক পত্রে জানলুম উমারানী মারা গিয়েছে। যাবেই তা জানতুম, সেবার যখন তার কাছ থেকে চলে আসি তখনই বুঝে এসেছিলুম এই তার সঙ্গে শেষ দেখা। সুরেনকে এসে পত্র লিখেছিলুম উমারানীর অবস্থা সব খুলে, কোন একটা ভালো জায়গায় তাকে কিছুদিন নিয়ে যেতে। সুরেন লিখেছিল জমিদারের কাজ আদায়পত্র হাতে, পুজোর সময় বরং দেখবে, এখন যাবার কোনো উপায় নেই, ইত্যাদি। উমারানী মারা গেল সেই ভাদ্র মাসে। তারপর আরও বছরখানেক কেটে গেল। সেবার কিছুদিন ছুটি নিয়ে কলকাতা এসে দেখলুম ওদের সেই বাড়িতে ওরা আবার বাস করছে। আমি এসেছি শুনে টুনি দেখা করতে এলো। খানিক এ কথা সে কথার পর টুনি কাগজে মোড়া কি একটা আমার হাতে দিল। খুলে দেখি মেয়েদের মাথায় দেবার কতগুলো রূপোর কাঁটা। টুনি বললে, বৌদি যে ভাদ্র মাসে মারা যায়, আমি সেই শ্রাবণ মাসে চাঁপাপুকুর গিয়েছিলাম। বৌদি আপনার কত গল্প করলে, বললে মায়ের পেটের ভাই যে কি জিনিস ঠাকুরজি তা আমি দাদাকে দিয়ে বুঝেছি। আমার বড় ইচ্ছে দাদার বিয়ে দিয়ে তাকে সংসারী করে দেব। দাদা আমার ভেসে ভেসে বেড়ান, কেউ একটু যত্ন করবার নেই, ওতে আমার বড় কষ্ট হয়। ওই রূপোর কাঁটাগুলো সে গড়িয়েছিল আপনার বিয়ে হলে আপনার বউকে দেবার জন্যে। সে আষাঢ় মাসে ওগুলো গড়িয়েছিল। আমি গেলে আমায় দেখিয়ে বলল, ইচ্ছে ছিল সোনার চিরুনি দিয়ে দাদার বউয়ের মুখ দেখব, কিন্তু এখন এত পয়সা কোথায় পাব, এই বছরেই দাদার বিয়ে না দিলেই নয়। বিয়ে হোক, তারপর চেষ্টা করে গড়িয়ে দেব। কাঁটা ওর বাক্সে তোলা ছিল। তারপর ভাদ্র মাসে বৌদি মারা গেল। আমি তার বাক্স থেকে কাঁটাগুলো বের করে এনেছিলাম আপনাকে দেব বলে। কোথায় পয়সা পাবে, সারা বছর জমিয়ে যা করেছিল তাতেই ওইগুলো গড়িয়েছিল। দাদা তো এক পয়সাও ওর হাতে দিতেন না। সংসার খরচ বলে যা দিতেন তাতে সংসার চলাই ভার, তা তো আপনি একবার গিয়ে দেখেই এসেছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, তাহলে তার হাতে পয়সা জমল কোত্থেকে? বৌদি বাজারের খাবার বড় ভালোবাসত। ওরা পশ্চিমে থাকত, সেখানেও বোধহয় তেমন মেলে না, সেই জন্য ওই বাজারের কচুরি নিমকির ওপর কেমন ছেলে মানুষের মতো একটা লোভ ছিল। বৌদি করত কি, নারকেল পাতা চেঁচে ঝাঁটার কাটি করে রাখত, লোকে পয়সা দিয়ে তা কিনে নিয়ে যেত। এইরকম করে যে পয়সা পেত তাই দিয়ে গোপালনগরের হাট থেকে পাড়ার ছেলেপিলেদের দিয়ে খাবার আনাত, নিজে খেত, তাদের দিত। আপনি সেবার চলে আসবার পর সেই পয়সায় আর খাবার না খেয়ে তাই জমিয়ে জমিয়ে ওই রূপোর কাঁটাগুলো গড়েছিল। বললুম, সে মারা গেল কোন সময়ে? টুনি বললে, শেষ রাত্রে, রাত প্রায় 4টের সময়। রাত্রে বৌদির ভয়ানক জ্বর হলো, সেই জ্বরে একেবারে বেহুঁশ। তার পরদিন বিকেলবেলা ওর বিছানার পাশে বসে আছি, দেখি বৌদি বালিশের এপাশ ওপাশ হাত রাখছে, কি যেন খুঁজছে। আমি বললুম, বৌদি লক্ষ্মীটি ওরম করছো কেন? তখন তার ভালো জ্ঞান নেই, যেন আচ্ছন্ন মতো। বললে, আমার চিঠিগুলো কোথায় গেল, আমার সেই চিঠিগুলো, বলে আবার বিছানা হাত রাতে লাগলো। দাদা বিয়ের পর প্রথম প্রথম যেসব চিঠি তাকে লিখেছিলেন সে সেগুলো যত্ন করে ওর বাক্সে তুলে রেখেছিল, আমি তা জানতুম। আমি সেগুলো বাক্স থেকে বের করে নিয়ে এসে তার আঁচলে বেঁধে দিলুম। তখন থামল। তারপর সেই রাত্রেই সে মারা গেল। যখন তাকে বার করে নিয়ে গেল তখনও তার আঁচলে সেই চিঠিগুলো বাঁধা। আমি জিজ্ঞাসা করলুম, সুরেন সে সময় ছিল না? টুনি বললে, ছোটদাকে টেলিগ্রাম করা হয়েছিল,
তিনি যখন এসে পৌঁছলেন তখন বৌদিকে দাহ করা হয়েছে। অনেক বছর হয়ে গিয়েছে। এখনও শীতের অবসানে যখন আবার বাতাবি লেবুর ফুল ফোটে, সজনে তলায় ফুল কুড়োবার ধুম পড়ে যায়, পাড়া গাঁয়ের বনঝোপ ঘেঁটু ফুলে আলো করে রাখে, পুকুরের জলে কাঞ্চন ফুলের রাঙা ছায়া পড়ে, ফাগুন দুপুরের আবেশ বিভোর রোদ আকাশে বাতাসে থরথর করে কাঁপতে থাকে, তখন আপন মনে ভাবতে ভাবতে কার কথা যেন মনে পড়ে যায়। মনে হয় কে যেন অনেক দূর থেকে এলোমেলো চুলে ঘেরা কাতর মুখে এক দৃষ্টে চেয়ে আছে। তখন মন বড় কেমন করে ওঠে, হঠাৎ যেন চোখে জল এসে পড়ে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উমা রানী। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।